মল্লিক তারিখের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আয়করের সহজ পাঠে আয়কর 2023 অনুযায়ী ব্যক্তি করদাতার আয়কর নির্ণয়ের আরেকটা পর্বে আমরা বেসিক্যালি আলোচনা করতে যাচ্ছি কর দিবস পরবর্তীতে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর পরিগণনা কিরূপ হবে সেই জিনিসটা। তো এই জিনিসটা এই পর্বটা যারা আইটিপি পরীক্ষা দিবেন ওনাদের জন্য যেরকম উপকৃত হবেন আশা করি যারা আয়কর প্র্যাকটিস করেন ওনাদের জন্য ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কারণ এখানে এই ফর্মুলাটা এটা একটা প্রবলেম যেটা করতে গিয়ে নিয়েছে আমি এই প্রবলেমটা সেটা আমি পরবর্তীতে ভিডিও শেষে দেখাবো। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন। এখানে বলা হচ্ছে মিস মারিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একজন পুরাতন করদাতা। তো এটা যদিও পূর্ববর্তী বছরের একটা প্রবলেম ছিল সেটাকে আমি 2024-25 অর্থ বছরে একটু এডিট করে আমি দেখানোর চেষ্টা করেছি। তার মধ্যে যদিও হচ্ছে রিটার্ন দাখিলের শেষ সময় 30শে নভেম্বর 2024 ছিল, কিন্তু রিটার্ন দাখিলের যে এই বছরের সময়সীমা যেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কর দিবস হচ্ছে 31শে ডিসেম্বর 2024। কিন্তু আমি 30শে নভেম্বর 2024 ধরে এই প্রবলেমটি সমাধান করার চেষ্টা করছি। সুতরাং এইখানে আপনারা একটু ধরে নিবেন যে 30শে নভেম্বর পর্যন্ত আমাদের কর দিবস ছিল। তাহলে সেক্ষেত্রে কি হতো? এখন আসি, আহ যদি 2024-25 করবর্ষে যে আয়ের পরিমাণ উনার আয়ের পরিমাণ ছিল 6 লক্ষ টাকা মোট আয়ের পরিমাণ। আর এখানে 2024-25 করবর্ষের জন্য মিস মারিয়া রিটার্ন দাখিলের নির্ধারিত শেষ সীমা ধরা হয়েছে 30শে নভেম্বর 2024। তিনি কর দিবসের মধ্যে 2024-25 রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন। উনার যে বিনিয়োগের পরিমাণ ছিল জীবন বীমার কিস্তি 60,000 টাকা, ডিপিএস ছিল 1,50,000 টাকা, আর সঞ্চয়পত্রে বিনিয়োগ ছিল 10 লক্ষ টাকা, আর মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে 12,10,000 টাকা। তার আগে আমি ধারা 174টা একটু বলি, কারণ এই ধারা 174টা কিন্তু আয়করের 2023 যখন সংসদে উপস্থাপিত হয়েছে তখন কিন্তু একরকম ছিল ফর্মুলাটা, আর অর্থ আইন 2024 অনুযায়ী ফর্মুলাটা একটু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনার ক্ষেত্রে ধারা 164 অনুযায়ী রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা রয়েছে। এইরূপ কোন করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে বিরত হইলে এই আইনের অন্যান্য বিধানের অধীন উদ্ভূত দায় অক্ষুণ্ণ রাখিয়া নিম্নবর্ণিত নিয়মে করদাতার কর নির্ধারিত এবং অপ্রদেয় হইবে। কিভাবে? ক হচ্ছে মোট প্রদেয় করের পরিমাণ। মোট প্রদেয় করের পরিমাণ, একটা জিনিস খেয়াল করবেন, ক হচ্ছে কত টাকা ট্যাক্স আসবে সে পরিমাণটা, আর খ হচ্ছে করদাতা কর দিবসের মধ্যে যদি রিটার্ন দিতেন তাহলে যে পরিমাণ কর আসতো। তাহলে খ হচ্ছে করদাতা যে পরিমাণ রিটার্ন দাখিলের সময় যে পরিমাণ কর দিত সেই জিনিসটা হচ্ছে খ। আর নর্মাল যদি নর্মালি দিতাম যে কর দিবসের মধ্যে রিটার্ন দিতাম তাহলে ক ইকুয়াল টু খ হয়ে যেত। কিন্তু এখন যেহেতু কর দিবসের মধ্যে আমি রিটার্ন দিচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখানে গ মানে হচ্ছে ওই আয় বর্ষে উক্ত আয় বর্ষে করদাতা যে পরিমাণ আহ, অগ্রিম কর এবং উৎস কর দিয়েছেন সেটার সমষ্টি। তাহলে এখানে খ হচ্ছে আমার মোট প্রদেয় করার পরিমাণ, মিস মারিয়ার জন্য কি হবে? যে পরিমাণ ট্যাক্স আসতো সেটা প্লাস যে পরিমাণ উনার ট্যাক্স আসতো সেই জিনিসটা থেকে উৎসকর যে পরিমাণ দিয়েছেন সেটা বাদ দিয়ে তার উপরে 2%, তবে মাস অনুযায়ী বলতে কি কোনো মাসের ভগ্নাংশ হলেও কিন্তু পূর্ণ মাস ধরতে হবে। আর খ নির্ণয়ের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এবারে যদি রিটার্ন ঠিক সময় দাখিল না করেন তাহলে কোনো প্রকার কর অব্যাহতি প্রাপ্ত প্রযোজ্য হইলে যে রূপে কর পরিগণনা হয় সেই রূপে কর পরিগণনা করিতে হইবে, এটা কিন্তু বলে দেওয়া আছে। অর্থাৎ কোনো প্রকার কর অব্যাহতি কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এখানে কিন্তু যদি কোনো ডেটের পরে হয় তাহলে এই যে বিনিয়োগ রেয়াত বলেন বা স্যালারির ক্ষেত্রে যে 4.5 লাখ বা 1/3, এইটার কোনো বেনিফিট আর করদাতা পাবেন না। আর ন্যূনতম কর, সারচার্জ এবং সরল সুদ ব্যতীত অন্যান্য যদি কোনো ধার্যকৃত কোনো জরিমানা থাকে এটা আবার অন্তর্ভুক্ত হবে না। তবে ন্যূনতম কর অন্তর্ভুক্ত হবে, সারচার্জ অন্তর্ভুক্ত হবে, সরল সুদ অন্তর্ভুক্ত হবে। অন্তর্ভুক্ত হয়ে যেটা থাকবে সেটা এটা হতো খ, এবং ওখান থেকে যে অ্যাডভান্স ট্যাক্স বা টিডিএস দিয়েছেন সেটা বাদ দিয়ে যত মাস হবে তত মাসের উপরে 2% করতে হবে।
ধারা 174টা একটু ভালো করে দেখে নিবেন, তাহলে এই প্রবলেমটা আরো একটু ইজি হবে সামনে রেখে। তাহলে এখন আমরা যদি দেখি এই প্রবলেমটা কিভাবে, তাহলে এখানে যদি দেখি আমরা একটু সময় দিবেন। তাহলে মিস মারিয়ার যে প্রবলেমটা, উনি 6 লাখ টাকা আমরা ধরে নিলাম ব্যবসা থেকে আয় হয়েছে, তাহলে রেগুলার সোর্স থেকে 6 লাখ টাকা। আর প্রথম 4 লাখ টাকা, যেহেতু মহিলা, প্রথম 4 লাখ টাকার উপর 0%, পরবর্তী 1 লাখ টাকা, এটা কম্পিটিশন অফ 2024-25 হবে। পরবর্তী 1 লাখ, পরবর্তী অবশিষ্ট 1 লাখ টাকার উপরে, তাহলে 15,000 টাকা কর আসে। যদি উনি নর্মালি রিটার্ন দিতেন, যে সঠিক সময়ে রিটার্ন দিতে, যদি উনি, তাহলে উনি 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু আমরা বিনিয়োগ রেয়াত হিসেবে 5 লক্ষ টাকা আমাদের অ্যালাউবেল লিমিট ষষ্ঠ তফসিল অনুযায়ী। আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম 60,000 টাকা দিয়েছেন, আর ডিপিএস এ বিনিয়োগ করেছেন উনি 1,50,000 টাকা, কিন্তু আমরা 1,20,000 টাকা আমরা কনসিডার করবো। তাহলে টোটাল 6,80,000-এর উপরে 15%, 1,02,000 টাকা। আর এই 6 লাখ টাকার উপরে 3%, 18,000 টাকা। এই তিনটার মধ্যে যেটা মিনিমাম 18,000 টাকা, সেই জিনিসটা হবে। তাহলে সেক্ষেত্রে 15,000 টাকা ওনার ট্যাক্স আসছে, আর 18,000 টাকা উনি কর রিয়াত পেয়েছেন। তাহলে এখানে কিন্তু জিরো আসে। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু জিরো আসছিল, আমি কিন্তু সরি নেগেটিভ আসছিল, কিন্তু নেগেটিভ তো হতে পারবে না, কারণ উনি মোট আয়ের এক থ্রেশহোল্ড লিমিটটা ক্রস করছেন। সুতরাং উনি ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ায় অবস্থিত, এই জন্য উনাকে মিনিমাম 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। আর উনি যেহেতু কোনো আহ, উনি যেহেতু কোনো অ্যাডভান্স ট্যাক্স দেন নাই, তাহলে 375 টাকা রিটার্ন দিতে। এটা যদি উনি নর্মালি আমাদের যে রেগুলার টাইমের মধ্যে যদি 31শে ডিসেম্বরের ভিতরে রিটার্ন দেন, তাহলে উনাকে 5,375 টাকা জমা দিয়ে এই রিটার্নটা দাখিল করতে হবে। এটা হচ্ছে নর্মাল প্রসেস। কিন্তু উনি 30শে নভেম্বর বা 31শে ডিসেম্বর পর্যন্ত উনি রিটার্ন সাবমিট করতে পারেন নাই, ফেব্রুয়ারি থেকে সাবমিট করছেন, অর্থাৎ 2 মাস অতিরিক্ত হয়েছেন। তাহলে কি হতো? তাহলে যদি এরকম হয়, তাহলে কিন্তু উনি এই করিয়ারটা পাবেন না। অর্থাৎ এখানে যে করিয়ারটাকে আমি শূন্য করে দিলাম, তাহলে উনি করিয়ার পাবেন না। তাহলে এই 15,000 টাকা ট্যাক্স দিতে হবে। আবার উনি যেহেতু পাবেন না, তাহলে এখানে কোনো মিনিমাম ট্যাক্সের প্রশ্ন নাই। আর এখানে তাহলে ওনাকে এই 15,000 টাকা ট্যাক্স দিতে হবে। এখন আসি, এই 15,000 টাকা ট্যাক্স দিবেন, কিন্তু উনি অ্যাডভান্স কোনো ট্যাক্স দেন নাই, তাহলে উনাকে ইন্টারেস্ট দিতে হবে 1125। তাহলে 16,125 টাকা ওনাকে দিতে হবে। এরপরে সেকশন 174 অনুযায়ী এই যে ওনার মোট কর দায় হবে কত? 16,125, এবং যে উৎসে কর তো উনি কিছু দেন নাই। যদি দিত তাহলে ওটা বাদ যেত। তাহলে 16,125-এর উপরে, যেহেতু ডিসেম্বর 31 যদি আমরা কর দিবস ধরি, উনি ফেব্রুয়ারিতে জমা দিয়েছেন 2 মাস, তাহলে 2 মাসের জন্য 2% হারে ওনার 645 টাকা আরো যে জরিমানা আসবে। মোট 16,770 টাকা রিটার্ন সুদ সহ জমা দিয়ে ওনাকে রিটার্ন দাখিল করতে হবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখানে কিন্তু আমি দুইটা ওয়েতে দেখালাম, একটা নর্মালি সাবমিট করলে কি হতো, আর একটা যদি কর দিবসের পরবর্তী সাবমিট হয়, তাহলে এই ফর্মুলাটা কিভাবে হবে। যে এখানে একটা জিনিস খেয়াল করেন, কর দিবসের পরবর্তী ফর্মুলাটা কি হবে। মোট যেটা রিটার্নের সাথে দিতেন সেটা, এবং অ্যাডভান্স ট্যাক্স সেটা বাদ দিয়ে, তাহলে আমার কি হতো, ওখান থেকে 2% হারে যত মাস থাকবে তত মাস গুণ করে আমাকে রিটার্ন সাবমিট করতে হবে। এই জিনিসটা আমি বলছিলাম আপনাদেরকে কোত্থেকে নিয়েছি আমি। এটা আসলে টিআরপি গাইড আপডেট 2023, এই ফাইল থেকে। এখানে দেখবেন কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের ব্যর্থতার ক্ষেত্রে বিনিয়োগজনিত কর রিহাতের প্রাপ্যতা। এটা যদিও 23-24 অর্থবছরের জন্য বলা আছে, কিন্তু আপনারা এটা 24-25 বলে 24-25-এর অনুযায়ী আপনার প্রবলেমগুলো সলভ করে। এখানে অনেকগুলো প্রবলেম আছে এই ফাইলে। তো সুতরাং এখানে দেখেন, উদাহরণ একে মিস মারিয়া যে ব্যর্থ হয়েছে, সেই অনুযায়ী এই জিনিসটা, এই করিয়ারটা ওনার প্রাপ্যতা যে শূন্য, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা এটার পরবর্তী যে জিনিসটা সেটা আমরা দেখলাম, যেহেতু করদাতা রিটার্ন দাখিলে ব্যর্থ হয়েছে, অতএব করদাতার বিনিয়োগজনিত কর রিয়াতের প্রাপ্যতা শূন্য, এবং করদাতাকে 15,000 টাকা কর পরিশোধ করতে হবে। কিন্তু এর বাইরেও আরো সুদ পরিশোধ করতে হবে। এই সুদের ক্যালকুলেশনটা, এটা ছিল এর আগের আইনের ফর্মুলা, এটা এখন নাই। এটা এখন চেঞ্জ হয়ে আমাদের এখন নতুন ফর্মুলা হচ্ছে এরকম, যে
ইকুয়াল টু খ মাইনাস গ ইন্টু ঘ ইন্টু 2%। আগে দেখেন একদম যে যে প্রদেয় কর যেটা আসবে তার উপরে মাস গুণ দিয়ে 4%। একদম এটা মানে অনেক বেশি ছিল। তো যেটা জাতীয় রাষ্ট্র বোর্ড এটা করদাতাদের যে ভয়েসটা শুনে উনারা অর্থ আইন 2024 এই জিনিসটা পরিবর্তন করেছে। তাহলে কর দিবসের পরবর্তী সময়ে যদি রিটার্ন দাখিল করেন কি অবস্থা হয় সেই জিনিসটা আমরা এবারে দেখলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আরো নতুন নতুন এইরকম ভিডিও নিয়ে আসার জন্য, ক্রিটিক্যাল এই যে প্রবলেম গুলো নিয়ে। তাহলে যারা আইটিপি প্র্যাকটিস করেন এবং যারা আইটিপি এক্সাম দিবেন উনাদের উভয়ের জন্য উপকৃত হবে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ ধন্যবাদ।